মনের মধ্যে তুমি তখন আসন গেড়ে বসেছিলে, সেজন্যই পড়াশোনার বাহানায় বিয়েতে অমত করেছিলাম, অথচ সেটা তোমার দেয়া প্রস্তাবই ছিল। আমি আসলে একটা বোকার হদ্দ। সেদিন মায়ের থেকে পুরো কথাটা যদি একবার শুনতাম। খালাম্মা বললেন, তোমার গ্র্যাজুয়েশনের পর তিনি তোমার সাথে এই বিষয়ে কথা বলবেন আবার, কিন্তু যদি তুমি মত দাও তাহলেই কেবল কথা এগোবে। নানা যান মানে তার বাবার মতো স্বার্থপর তিনি হতে পারবেন না। জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে তোমার সিদ্ধান্তই অগ্রাধিকার পাবে। যেহেতু সবটা অনিশ্চিত ছিল, তাই আমার গ্র্যাজুয়েশন আর চাকরি পাওয়ার পরে মা চেয়েছিলেন অন্য কোথাও মেয়ে দেখতে, কিন্তু এরকম মাঝপথ থেকে সরে যেতে আমার মন সায় দিচ্ছিল না। এমন নয় যে তোমাকে না পেলে আমার জীবন থেমে থাকতো, কিছুটা খারাপ লাগলেও আমি এগিয়ে যেতাম সামনে। কিন্তু আমি আজকে তোমার থেকে একটা ক্লিয়ার কাট অ্যান্সার চাইছিলাম, হ্যাঁ অথবা না। আমি অপেক্ষা করতে থাকলাম। তোমার একাডেমিক পড়াশোনা শেষ হওয়ার আগেই একে একে খালাম্মা আর খালু দুজনেই মারা গেলেন। খালুর মৃত্যুর পর মা ভয় পাচ্ছিলেন, যদিও খালু মাকে বলে রেখেছিলেন তিনি যদি বেঁচে না থাকেন তাহলে তোমার গ্র্যাজুয়েশনের পর মা যেন আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে তোমার চূড়ান্ত মতামত নেয়। তবুও মায়ের মনে হয়েছিল যদি তুমি ওখানেই বিয়ে করে সেটেল হয়ে যাও, তাই মা আগেভাগেই তোমাকে সব বলে দিতে চেয়েছিলেন, কিন্তু আমি বারণ করলাম মাকে। এমনিতেই খালাম্মা এবং খালুর মৃত্যুর শোক তোমার মাথার উপর, তারপরে আবার পড়াশোনার চাপ, এর মধ্যে নতুন কোনো টেনশন দিতে চাইছিলাম না তোমাকে। মাকে বললাম তুমি দেশে ফেরার পর যেন তোমার সাথে সরাসরি সবটা আলাপ করে নেয়। একসময় তোমার আসার তারিখও ফিক্সড হয়ে গেল। কথা ছিল আমি, মা আর সাব্বির মিলে তোমাকে আনতে যাব, কিন্তু হঠাৎ করে আমার অফিসিয়াল খুব ইম্পর্টেন্ট একটা কাজে থাইল্যান্ড যেতে হলো। বাধ্য হয়ে তাই আন্দালিবকে পাঠালাম, আর সেখানেই সবচেয়ে বড় ভুলটা করলাম আমি, আন্দালিবকে বিশ্বাস করে। তোমার প্রতি আমার অনুভূতি তৈরি হওয়ার প্রথম দিন থেকেই সবটা জানতো আন্দালিব। আমি নিজেই ওকে বলতাম ও আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। এমনকি সাব্বির আমাকে বড় ভাই হিসেবে যতটা সম্মান করে ঠিক ততটা আন্দালিবকেও করত। মা যেদিন থেকে জানতে পেরেছিল যে আন্দালিবের বাবা মা নেই, সেদিন থেকে আমার চেয়ে কম ভালোবাসেননি কখনো ওকে। সব কিছু জানা সত্ত্বেও ও যে এরকম বিট্রে করবে আমার সাথে, সেটা আমি কল্পনাও করিনি। সাব্বির ফোনে আমাকে সব জানাতো, আন্দালিব নানা ছুতোই তোমার সাথে দেখা করছে এসব বলতে। এমনকি আন্দালিব যেদিন তোমাকে প্রপোজ করলো সেদিনই সেই কথা আমাকে বলে দিয়েছিল সাব্বির। মাও জানতো সব। মা চেয়েছিলেন আমার ব্যাপারে সবটা তোমাকে বলে দিতে, কিন্তু এবারও আমি বাধা দিলাম। মনে হলো আন্দালিবের প্রতি যদি তোমার পজিটিভ অনুভূতি থাকে তাহলে শুধু শুধু আমার কথা শুনে বিব্রত হবে। তার চেয়ে অপেক্ষা করে দেখি কিছুদিন, যদি আন্দালিবকে তুমি রিজেক্ট করে দাও তখন না হয় ভেবে দেখা যাবে। তাছাড়া মনে হচ্ছিল হয়তো তুমি আন্দালিবকে চুজ করবে। আন্দালিবের বিশাল আলিশান বাড়ি আছে, গাড়ি আছে, সেই তুলনায় আমার কিছু নেই। বিশাল পারিবারিক ব্যবসার হাল ধরেছে আন্দালিব, আর আমি ছাপোষা চাকুরিজীবী। আন্দালিব দেখতেও আমার চেয়ে সুন্দর। সব মিলিয়ে মনে হলো হয়তো আন্দালিবকেই মনে ধরবে তোমার। আমার মা আমাকে সব সময় শিখিয়েছে মানুষকে তার বাহ্যিক সৌন্দর্য নয়, মনের সৌন্দর্য দিয়ে বিচার করতে হয়। তাছাড়া ধপধপে সাদা গায়ের রং থাকা মানেই যে সুন্দর, সেটা তোমাকে কে বলল? আর রইল তার বাড়ি গাড়ি আর ব্যবসার কথা। আমি অহংকার করছি না, তবে বাবা আমার জন্য যতটুকু রেখে গেছেন তা দিয়ে ওরকম একটা কোম্পানি আমি কিনে নিতে পারি যে কোনো সময়। কিন্তু তুমি একটা কথা বলো তো, আন্দালিব এত বড় একটা বেইমানি করলো আমার সাথে, তারপরেও তুমি সব মেনে নিয়ে হাসি মুখে তার সাথে কথা বলতে কেন? তোমার জন্য। আন্দালিবের সাথে যেহেতু তোমার একটা সুসম্পর্ক ছিল এবং বিয়ে হওয়ার সম্ভাবনাও ছিল, তাই না চাইলেও ওর সাথে বন্ধুত্বটা রেখেছিলাম। এখন আমার খুব রাগ হচ্ছে তোমার উপর। কেন তুমি একবার নিজের মনের কথাগুলো বললে না আমাকে? যদি আন্দালিবের মতো ওরকম একটা বাজে লোকের সাথে বিয়েটা হয়ে যেত, তাহলে এত ভালো একটা বর আমি কোথায় পেতাম? তোমাকে আমি পছন্দ করতাম নৈশী, কিন্তু তোমার দিক থেকে কিছু ছিল নাকি আমার অনুভূতি একতরফাই ছিল সেটা আমি জানতাম না। তুমি সম্পর্কে শুধুই আমার খালাতো বোন ছিলে। এমনকি তোমার সাথে একটা দিন আমার কথা পর্যন্ত হয়নি। কোন অধিকারে বলি বলো তো? আচ্ছা, আন্দালিব যদি আবারও আমাকে ওর লাইফে চায়? জ্যান্ত পুঁতে ফেলবো ওকে। আগের নৈশীর উপর আমার কোনো অধিকার ছিল না, কিন্তু এখনকার নৈশীর শরীর মন সবকিছুর উপর শুধুই আমার একচ্ছত্র আধিপত্য থাকবে। এরপর তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেও তার খবর আছে।
সাজিমের কণ্ঠস্বরে রাগের উত্তাপ টের পেল নৈশী। আগের দিন রাতেও আন্তালিব নৈশীকে নিজের ভালোবাসার গভীরতা বর্ণনা করে বিশাল আকৃতির অনেকগুলো টেক্সট করেছে। সেই কথা সার্জিম বলবে ভেবেছিল, কিন্তু সার্জিমের রাগের বহর দেখে আর সেসব কথা তুলল না ও। তার চেয়ে সার্জিম বান্দরবান ট্যুর থেকে ফিরলে না হয় এসব বলা যাবে। পরদিন সকাল সকালে রওনা হলো সার্জিম। ওর অফিসের বস যাবে আরো একদিন পর। সার্জিমকে যেতে হবে একদিন আগেই। সার্জিম বাসার সবার থেকে বিদায় নিল। আফরোজা বেগমের দিকে তাকিয়ে হেসে বলল, নৈশির দিকে খেয়াল রেখো আম্মা, আমি আসছি। বরাবরের মতো ছেলের হাসি মুখ দেখে নজর লাগার ভয়ে চোখ নামিয়ে নিলেন আফরোজা বেগম, কিন্তু মনের মধ্যে কেমন একটা ওচাটন টের পাচ্ছিলেন। সার্জিম বাসা থেকে বের হয়ে যাওয়ার পর নৈশী দৌড়ে ব্যালকনিতে গেল। সার্জিম রাস্তায় নেমে আবার তাকালো ব্যালকনির দিকে, তারপর হাত নেড়ে নৈশীকে বিদায় জানিয়ে সামনে পা বাড়ালো। নৈশী তাকিয়ে থাকলো রাস্তার দিকে যতক্ষণ না সার্জিম চোখের আড়াল হয়ে গেল। কথা ছিল ওখানে পৌঁছে সার্জিম ফোন করে জানাবে, কিন্তু গভীর রাত হয়ে যাওয়ার পরেও সার্জিমের কল এলো না। নৈশী কল দিল অনেকবার, ফোন সুইচ অফ। পরের দিন কল করা হলো সার্জিমের বসকে। সে জানালো বান্দরবান যে রিসোর্টে গিয়ে সার্জিমের ওঠার কথা ছিল সেখানে সার্জিম পৌঁছায়নি আগের দিন। তৎক্ষণাৎ থানায় জিডি করা হলো। সাব্বির ওর একদল বন্ধু বান্ধব নিয়ে বান্দরবান রওনা হলো সার্জিমকে খোঁজার উদ্দেশ্যে। এক সপ্তাহ চলে গেল। ব্যর্থ সাব্বির ফিরে এলো বাসায়। ঘরে ঢুকে মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদলো। কোথাও পেলাম না আম্মু, এত খুঁজলাম সবাই মিলে, তারপর পেলাম না। ভাইয়া আমাদের একা করে গিয়ে কোথায় হারিয়ে গেল? ঘরের প্রত্যেকটা সদস্যই তখন কাঁদছে। শুধু নৈশী সোফার এক কোণে বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ভেতরে ভেতরে ভেঙে চুরমার হয়ে গেলেও বাহ্যিক দিক থেকে শক্ত থাকার প্রাণপণের চেষ্টা করে যাচ্ছিল। ওর ভালো থাকার সাথে যে আরো একজনের ভালো থাকা জড়িয়ে আছে এখন। সার্জিম হারিয়ে গেছে, কিন্তু যাওয়ার আগে নৈশীর জীবনের সবচেয়ে বড় উপহারটা দিয়ে গেছে ওকে। বহুদিন ভালোবাসাহীন, বহুদিন উথাল পাথাল, বহুদিন কারোর হাত পড়েনি কপালে, বহুদিন দু চোখের অশ্রু কেউ মোছায়নি, আর বহুদিন দূর দ্বীপে বহুদিন একা নির্বাসনে এক ফোঁটা দেয়নি তৃষ্ণার জল কেউ, বহুদিন কেউ পাঠায়নি একখানি নীলবর্ণ খাম, বহুদিন ভালোবাসাহীন, বহুদিন এলোমেলো, বহুদিন বুকের ভেতরে এই খা খা গ্রীষ্মকাল, এক বিন্দু জল কেউ দেয়নি সন্দেহে। চোখ থেকে জল গড়িয়ে পড়ে অবিরত, কিন্তু কণ্ঠস্বর নির্বিকার। ব্যালকনিতে দাঁড়িয়ে দূর দিগন্তে তাকিয়ে নৈশী আউড়ে যায় কবিতার লাইনগুলো। হৃদয় চিরে বেরিয়ে আসে হাহাকার। এই ব্যালকনি, হ্যাঁ, এখান থেকে শেষবার নৈশী দেখেছিল সেই হাসি মুখ। খরস্রোতা নদীর মতো বয়ে চলে সময়। কেউ চাইলেও তাকে থামাতে পারে না। সময় এগিয়ে চলে তার নিজের ছন্দে আর গতিতে। সময় পরিবর্তনের সাথে সাথে চারপাশের মানুষগুলোও পরিবর্তন আসবে। সার্জিম নিখোঁজ হয়েছে 4 মাস হতে চলেছে প্রায়। এই 4 মাসে অনেক কিছুই বদলেছে। নৈশীর মেধিন উস্কস্ফীত হতে শুরু করেছে। একজন জানান দিচ্ছে যে তার পৃথিবীর আলো দেখার সময় ঘনিয়ে আসছে ধীরে ধীরে। আফরোজা বেগমের শারীরিক অবস্থান অবনতি হয়েছে অনেকটা। একে তো বয়সের ভার, তারপর আবার ছেলে হারানোর শোক, সব মিলিয়ে খুব একটা ভালো নেই সে। এদিকে জ্যোতির ডেলিভারি ডেট ঘনিয়ে এসেছে। এখন জ্যোতি এই বাড়িতেই থাকে, সারাদিন কান্নাকাটি করে শুধু। তার সার্জিম ভাই নাকি বলেছিল বাচ্চা হলে তার নাম সে রেখে দেবে। সবচেয়ে বেশি চেঞ্জ এসেছে সাব্বিরের মধ্যে। বাউন্ডুলের ছন্ন ছাড়া সেই ছেলেটা এখন পুরোদস্তুর দায়িত্ববান হয়ে গেছে। সার্জিমের কাজগুলো সব নিজের কাঁধে তুলে নিয়েছে সে। বেঁচে থাকার তাগিদে সবাই এগিয়ে নিয়ে চলছে নিজেকে, কিন্তু আগে সেই হাসির আনন্দ এখন আর নেই। গত 4 মাসে এমন কোনো জায়গা নেই যেখানে সার্জিমকে খোঁজেনি ওরা। পুলিশ স্টেশনে অগণতিবার যাওয়া হয়েছে, সম্ভব যত জায়গা আছে সবখানে গিয়েছে সাব্বির। হাসপাতালের মর্গও বাদ রাখেনি। বেওয়ারিশ কোনো লাশের খবর এলে ছুটে গেছে সাব্বির। তবুও সার্জিমের হদিশ পাওয়া যায়নি। মোবাইলের রিংটং এর আওয়াজেও ব্যালকনি থেকে রুমে এলো নৈশী। একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। ফোন রিসিভ না করেও নৈশী বুঝে গেল এটা আন্দালিব। সার্জিম নিখোঁজ হওয়ার পর আন্দালিব খুব বিরক্ত করা শুরু করেছিল নৈশীকে। তার একটাই কথা, নৈশীকে চাই। বাধ্য হয়ে নৈশী মোবাইল এবং সব সোশ্যাল সাইটে ব্লক করে দিয়েছিল আন্দালিবকে। তাতেও আন্দালিব থেমে থাকেনি। একটা নাম্বার ব্লক করে নতুন একটা থেকে আবার ফোন করে আন্দালিব। নৈশী এবার ভাবলো ফোন ধরবে না। তারপর মনে হলো এটা তো আন্দালিব নাও হতে পারে। হতে পারে সার্জিমের খোঁজ দিতে কেউ কল করেছে। সবাই আশা ছেড়ে দিলেও নৈশীর মন মানে না। কেন জানি মনে হয় খুব শীঘ্রই সার্জিমের সাথে দেখা হবে ওর। ফোন রিসিভ করে সালাম দিল নৈশী। ওপাশ থেকে আন্দালিবের কণ্ঠস্বর শোনা গেল, কেমন আছো নৈশী? প্লিজ ফোনটা কাটবে না, তোমার সাথে আমার কথা আছে। নৈশী দীর্ঘশ্বাস ফেলল। সিদ্ধান্ত নিল আন্দালিবের সাথে কথা বলবে। রোজ রোজ এই ঝামেলার চেয়ে একেবারে সব মিটমাট করে ফেলা ভালো। ও বলল, বলুন, আপনার কি কথা আছে? আমার প্রস্তাবটা একবার বিবেচনা করে দেখলে হয় না? আমি জানি নৈশী, তোমার মনে এখন শুধু সার্জিম,
কিন্তু ওর জন্য অপেক্ষা তো কম করলে না তুমি। সার্জিমের জন্য আমারও খারাপ লাগে, শত হলে ও আমার বন্ধু, কিন্তু তাই বলে তো নিজেদের জীবন তো আর থামিয়ে দিতে পারি না আমরা। শুধু একজনের স্মৃতি নিয়ে আজীবন কাটিয়ে দেওয়া যায় না নৈশি। আমি অতীতে অনেক ভুল করেছি, কিন্তু ট্রাস্ট মি, এখন আমি বদলে গেছি। তোমায় হারিয়ে ফেলার পর আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য ঠিক কী ছিলে। আন্দালিব ভাই, আপাতত আপনার এই লম্বা রচনা শোনার মতো সময় আমার নেই। তবে আপনাকে শুধু একটা কথাই বলতে চাই আমি, আমার দিকে থেকে আপনি কোনো আশা রাখবেন না। শুধু সার্জিমের স্মৃতি নিয়ে আমি আজীবন কাটিয়ে দিতে পারবো। আর শুধু স্মৃতি নয়, সার্জিম আমাকে খুব সুন্দর একটা উপহার দিয়ে গেছে। এটাকে আপনি সার্জিমের আমানতও বলতে পারেন, যেটা ও গচ্ছিত রেখে গেছে আমার কাছে। আপনাকে এতদিন বলা হয়নি, আজ বলছি। আমি মা হতে চলেছি, সার্জিমের বাচ্চার মা। হোয়াট? তুমি প্রেগনেন্ট? ফোনের ওপাশ থেকে আন্তালিবের হতভম্ব চেহারাটা না দেখতে পারলেও ওর কণ্ঠস্বর শুনে সবটা অনুমান করতে পারল নৈশি। ও সাবলীল স্বরে বলল, হ্যাঁ, আশা করি এটা শোনার পর আর আমার থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আর আজকের পর থেকে আপনি আমাকে ফোন না করলেই আমি খুশি হব। এখন আমি রাখি। কথাগুলো আন্তালিবকে বলতে পেরে টেনশন ফ্রি হলো নৈশি। মাগরিবের ওয়াক্ত হয়ে এসেছে প্রায়। নৈশি অজু করে নামাজ আদায় করে নিল। জায়নামাজ ভাঁজ করে রাখতে রাখতে টের পেল জ্যোতি ওকে ডাকছে। জ্যোতির রুমে ঢুকে নৈশি দেখলো বিছানায় হেলান দিয়ে বসে আছে জ্যোতি। যন্ত্রণায় মুখ বেঁকে যাচ্ছে ওর। পরনের পেটিকোট বিছানা ভিজে আছে। জ্যোতি ওকে দেখে বলল, জলদি কাউকে খবর দাও আপু, আমাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। নৈশি প্রথমেই ছুটল আফরোজা বেগমের রুমে। তিনি কিছুই টের পাননি এখনো। ডাক্তারের নির্দেশে কড়া কিছু সিডেটিভ নিতে হয় তাকে। বেশিরভাগ সময় তাই ঘুমিয়ে কাটে তার। নৈশি ডাকলো আফরোজা বেগমকে। খালামণি, জলদি ওঠো, জ্যোতিকে হসপিটালে নিতে হবে, ওর ওয়াটার ব্রেক করেছে। খালাকে ডাকতে ডাকতে সাব্বিরের ফোনে ডায়াল করলো, আবার কেটেও দিল। সাব্বিরের অফিস অনেকটা দূরে, আসতে সময় লাগবে অনেক। অযথা টেনশনও করবে। তাছাড়া জ্যোতির বাবাকে কল করা যাক। জ্যোতির ফোন থেকে জামিল সাহেবকে কল করলো নৈশি। তিনি আজ সায়রা বানু এসে হাজির হলেন কিছুক্ষণের মধ্যেই। জ্যোতিকে নিয়ে হাসপাতালে রওনা হয়ে গাড়িতে বসে সাব্বিরকে ফোন করলো নৈশি। হাসপাতালের ঠিকানা দিয়ে সেখানে ওকে আসতে বলল। সাবির উদ্ভ্রান্তের মতো হাসপাতালে পৌঁছলো। ততক্ষণে জ্যোতিকে ওটিতে ঢোকানো হয়েছে। অনেক অপেক্ষার পর অবশেষে জ্যোতি কন্যা সন্তানের জন্ম দিল। সময়টা আনন্দঘন হওয়ার কথা ছিল, অথচ সদ্যজাত শিশুটিকে কোলে নিয়ে সবাই কাঁদলো ওরা। সার্জিমের অনুপস্থিতি ওদের পোড়াচ্ছিল ভীষণ। জ্যোতিকে বাসায় নিয়ে আসা হলো দুদিন পরে। সবাই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে নিজেদের দুঃখগুলো ভোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু মনের ওপর তো কারো নিয়ন্ত্রণ থাকে না। সার্জিম অদৃশ্যভাবেই রয়ে গেল সবার মনে। জ্যোতিকে যেদিন বাসায় আনা হলো সেদিন রাতে আবার অসুস্থ হয়ে পড়লো নৈশি। সাবির অফিস থেকে ফিরেছিল সবে। সেই রাতে নৈশিকে নিয়ে আবার হসপিটালে ছুটলো। সারা রাস্তা নৈশি গেল কাঁদতে কাঁদতে। মনে মনে প্রার্থনা করছিল ও, আল্লাহ, তুমি সার্জিমকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো, ওর শেষ স্মৃতিটুকু অন্তত কেড়ে নিও না। সাবির অনুভব করছিল নৈশিকে সান্ত্বনা দেওয়া উচিত, কিন্তু ওর মুখ থেকে একটা শব্দ বের হলো না। ও নিজেই তো কান্না আটকানোর প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিল। ডাক্তার অভয় দিল চিন্তার কিছু নেই, কিন্তু বেড রেস্টে থাকতে হবে। নৈশির মাথার উপর থেকে বিশাল এক পাথরের বোঝা নেমে গেল যেন। এতদিন নিস্তব্ধতায় ঘুমিয়ে থাকা বাড়িটা এখন প্রায় সময় নবজাতকের কান্নাই জেগে ওঠে। নৈশি গিয়ে বসে থাকে বাচ্চাটির পাশে। ছোট ছোট হাত পা নেড়ে পিটপিট করে তাকায় সে। কি যে আদরে লাগে তখন তাকে। বাচ্চা মেয়েটির নাম রাখা হয়নি এখনো, তবে নৈশি মাঝে মধ্যে আদর করে টুসি বলে ডাকে ওকে। আজকাল ওর দেখা দেখি অন্য সবাইও এই নামে ডাকা শুরু করেছে। সপ্তাহ দুয়েক রেস্ট করার পর রান্নাঘরের দায়িত্ব জ্যোতি নিজের কাঁধে তুলে নিয়েছে। আফরোজা বেগম অসুস্থতার জন্য রান্নাঘরে যেতে পারেন না। নৈশির শরীরটাও ভালো যাচ্ছে না, তাই ওর বারণ সত্ত্বেও জ্যোতি ঘরের সব কাজের দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছে। নৈশি শুধু অপেক্ষা করছে এখন সার্জিমের বাড়ি ফেরার। আজকাল প্রায় স্বপ্নে আসে সার্জিম। ঘুম ভাঙলে দৌড়ে ব্যালকনিতে যায় নৈশি। এই বুঝে দেখবে সার্জিম এসে সামনে দাঁড়িয়েছে হাসি মুখে। প্রত্যেকবারই নৈশির ধারণা ভুল হয়, তবু আশায় বুক বাঁধে নৈশি। মনে মনে বলে, তুমি কোথায় সার্জিম? এই সময়ে আমার পাশে সবচেয়ে বেশি যে তোমাকেই দরকার। অফিস থেকে বাসার দূরত্ব অনেক, তাই সকালে অফিসে আসার সময় একবারে দুপুরের খাবার নিয়ে আসে সাব্বির। লাঞ্চ টাইমে টিফিন ক্যারিয়ার সবে খুলে বসেছিল ও। এমন সময় ফোনটা বাজলো। আননোন নাম্বার দিকে সাব্বির একবার ভাবলো ধরবে না ফোনটা, তারপর আবার কি মনে করে ফোন ধরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কে বলছেন? তুই সাব্বির তো? অপরিচিত কণ্ঠে তুই সম্বোধনে সাব্বির বিভ্রান্ত হলো কিছুটা। প্রশ্নের উত্তর দিয়ে আবার পাল্টা প্রশ্ন করলো তাইও। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি অমিত, অমিত রায়। চিনতে পেরেছিস? তুই আর আমি একই কলেজে পড়তাম। এইচএসসির পরে মেডিকেল চান্স হলো যে, তারপর তো আস্তে আস্তে যোগাযোগ বন্ধ হয়ে গেল। এবার চিনতে পেরেছি।
ভালো আছিস তো তুই? হ্যাঁ, আসি ভালোই। গত 4 দিন থেকে আমি তোর ফোন নাম্বার কানেক্ট করার চেষ্টা করছি, অবশেষে পেয়ে গেলাম তোকে। যা, তাহলে খুব জরুরি একটা কথা বলার ছিল তোর সাথে। হ্যাঁ, বল প্লিজ। আচ্ছা, সার্জিম ভাই এখন কোথায় আছে?